সকলকে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত এবং সকলকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। দীর্ঘ সংগ্রামের পর আপার প্রাইমারি যে জট, সেই জট অনেকাংশেই কেটে গেছে বলা চলে। যেহেতু এখনো পর্যন্ত দীর্ঘ কয়েক বছরে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ, সর্বোপরি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার যে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করে, সেই বিলম্বিত নিয়োগ প্রক্রিয়ার ফলেই কিন্তু আজকে কয়েক বছর আপার প্রাইমারি চাকরি প্রার্থী ক্যান্ডিডেটদের কাছ থেকে চলে গেছে। কিন্তু আজকে খারাপ সময়ের মধ্যে থেকেও ভালো সময় এতটুকুই যে দীর্ঘ 8 বছর 9 বছর পর এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া পুনরায় স্টার্ট হতে চলেছে এবং সর্বোপরি বিভিন্ন কোর্ট, বিভিন্ন জাজ এবং বিভিন্ন বেঞ্চ ঘুরে ফাইনালি এর অর্ডার হয়েছে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে স্টার্ট করতে হবে, অর্থাৎ স্কুল যাওয়ার যে আলটিমেট অনুমতি, সেই অনুমতিটা পাওয়া গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্কুল সার্ভিস কমিশন, আজকের দিনে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন ঠিক কি করতে যাচ্ছেন এবং কোর্টে, সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে হতে পারে কিনা, হলে কি হবে এবং কারা কারা এই অংশগ্রহণ করতে পারে বা জাজমেন্টের পরিপ্রেক্ষিতে ঠিক কোন কোন পয়েন্টে সুপ্রিম কোর্টে এফেক্টিভ আর্গুমেন্ট হতে পারে, এই সমস্ত বিষয়টা আপনাদের সম্মুখে একটু তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আপনারা লাস্ট পর্যন্ত আমার কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমি মনে করি যে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এর আগেও আমি বারবার একটা কথা চ্যানেলে বারবার বলেছি এবং ওপেন লাইভ করে বলেছি যে জাজমেন্ট কপিতে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা ছিল সেটা হলো এই 1463 নিয়ে কি করবে। আমি বারবার বলেছি এটা। বাকি রিজার্ভেশন আমি হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম বারবার যে রিজার্ভেশন রুলসটা রুলস নয়, যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা চলে। আর ঠিক উল্টো দিকে ভ্যাকেন্সি ইস্যুটা নিয়ে আমি এর আগের ভিডিওতে অনেকটা বলেছি যে ভ্যাকেন্সি আপডেট করতে গেলে কি কি প্রসেস বিচারপতিরা অবলম্বন করতেন, যেগুলা না করার পরিপ্রেক্ষিতেই প্রাইমারিলি আমি বুঝে গেছিলাম বা আমরা বুঝে গেছিলাম যে ভ্যাকেন্সি নিয়ে বিচারপতিরা খুব বেশি মাথা গলাচ্ছেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন পয়েন্টে বা কোন কোন জায়গা থেকে আর্গুমেন্টগুলো ফিউচারে সুপ্রিম কোর্টে উঠে আসতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে স্টে হবে কিনা, এবং ঠিক স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে কি করছেন এবং নিয়োগটাকে ত্বরান্বিত করার জন্য কি করছেন বা কি করা উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। এখন সব থেকে বড় প্রশ্ন যেটা, যে আপনারা জানেন যে প্যানেল রিকাস্ট হচ্ছে, অর্থাৎ কোর্টের অর্ডারে আমাদের যে প্রভিশনাল প্যানেল ছিল এবং আমাদের যে অ্যাকসেপ্টেন্স লেটার ছিল আফটার কাউন্সিলিং, যার কোনো মূল্য বা ভিত্তি রইল না আজকের দিনে। অর্থাৎ বলা চলে যে আগের যে প্যানেল এবং প্রভিশনাল প্যানেল এবং কাউন্সিলিং প্রক্রিয়াটাকে ক্যান্সেলেশন করা হয়েছে এবং রিকাস্ট করে প্যানেল প্রকাশের নির্দেশ এসেছে, যেখানে 633 জন আরো ইনক্লুশন হচ্ছে। এই ইনক্লুশনের ফলে সার্বিকভাবে যারা ইন্টারভিউ প্রেজেন্ট করেছিলেন বা ইন্টারভিউ যারা প্রেজেন্ট ছিলেন তাদের মধ্যে থেকে প্যানেল হবে এবং তাদের মধ্যে থেকেও কিছু জন কিন্তু অলরেডি বাদ চলে গেছেন, যে বিষয়টাকে আপনাকে মেনশন করে দেওয়া দরকার। দেখুন, স্কুল সার্ভিস কমিশন সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে একটা হলফনামা জমা দেয়, যেখানে 237 জন ক্যান্ডিডেটদের কথা বলেন, যে 32 পরবর্তীতে 37 আরো অ্যাড হয়। তো এই 37 জন কারা? যাদের ই মার্কশিটের নাম্বারের সঙ্গেও ওএমআর এর কোনো মিল নেই। অর্থাৎ ই মার্কশিটে ধরুন একটা ক্যান্ডিডেটের ওএমআর 90 আছে, আবার ই মার্কশিটেও
90 আছে, কিন্তু সেই ক্যান্ডিডেটকে ইন্টারভিউ যখন কল করা হয় তখন দেখা যাচ্ছে 120 করে দেওয়া হয়েছিল। যেহেতু রিঅ্যাসেসমেন্ট ক্যান্সেল করা হয়েছে, তাই মূল পর্বে নাম্বারে ফিরে গেছে কিন্তু মার্কশিট, অর্থাৎ মার্কশিটের নাম্বারটাকে ধরেই কিন্তু ইন্টারভিউ কল করা হয়েছিল। শুধু এই মার্কশিটের পরিপ্রেক্ষিতে ইন্টারভিউ কল করা হলেও ওই 237 জন ক্যান্ডিডেট যারা কিন্তু মার্কশিটের নাম্বারের থেকেও কিন্তু তাদের নাম্বার কোথাও বাড়িয়ে দেওয়া ছিল, যার কারণে ওই ক্যান্ডিডেটগুলোকে আর নতুন করে এই প্যানেলে আমরা পাবো না। তাছাড়া বাকি যারা ইন্টারভিউ কমপ্লিট করেছেন তারা প্রত্যেকেই প্যানেলে থাকবেন। আর যারা কাউন্সিলিং পর্বে গিয়ে, আরো একটা অংশ বলি, কয়েকজন, হাতে গোনা যদিও এটা, কাউন্সিলিং পর্বে গিয়ে যাদের একাডেমিক মিসম্যাচ হয়েছিল, এবং মিসম্যাচের ফলে 2 টাইপসের ক্যান্ডিডেট আমরা পেয়েছিলাম সেখানে। একটা একাডেমিক মিসম্যাচের ফলে এম প্যানেল ক্যান্ডিডেটটা তার ধরুন একাডেমিক 48 কিন্তু 50 করা ছিল, সেক্ষেত্রে 2 নম্বর কমে যাওয়ার ফলেও যদি সেই ক্যান্ডিডেটটা লাস্ট এম প্যানেল স্ট্যাটাসের মধ্যে চলে আসে, তার কিন্তু কাউন্সিলিং করিয়ে নিয়েছিল। অর্থাৎ সেই নাম্বারের ক্যান্ডিডেটটা যদি একাডেমিক মিসম্যাচ হওয়ার ফলেও কাট অফ তার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে সে এই প্যানেলে থাকবে। আবার আরো একটা কথা আপনাদেরকে ইন্টারেস্টিং বলে থাকি, যে আমরা মাঝে একটা সময় কিন্তু বেশ কিছু জন চাকরি প্রার্থী দায়িত্ব নিয়ে বিভিন্ন সাবজেক্ট ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে আমরা একাডেমিক গুলাকে রিচেক করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রেও বেশ কয়েকজন আনট্রেন্ড ক্যান্ডিডেট পাওয়া গেছিল এবং বেশ কিছু একাডেমিক মিসম্যাচ ছিল। সেই একাডেমিক মিসম্যাচ ক্যান্ডিডেটদেরকেও এই প্যানেলে কিন্তু আমরা পাবো না। আবারও বলি, যারা একাডেমিক মিসম্যাচ আছে কিন্তু একাডেমিক মিসম্যাচ হওয়া সত্ত্বেও অ্যাকচুয়াল একাডেমিক আর অ্যাকচুয়াল মার্কশিটের, অর্থাৎ মার্কশিটটাকে ভ্যালিড, আপনি টেটের জন্য মার্কশিট বলুন বা আপনার একাডেমিকের জন্য আপনার একাডেমিক মার্কশিটস বলুন, এই মার্কশিট আর মার্কশিট যাদের ভ্যালিড তারাই শুধুমাত্র এই প্যানেলের মধ্যে থাকবে, যদি তারা কাট অফ ক্লিয়ার করে থাকে। একদম ক্লিয়ার? তাহলে এবার প্রশ্ন হলো প্যানেলটা কবে আসবে। এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে কমিশনের উত্তর যে এই যে কামিং উইক, অর্থাৎ এই উইক যেটা চলছে, আজ সোমবার, আজ থেকে শুরু করে এই প্যানেলটা প্রকাশে খুব বেশি সময় হয়তো লাগবে না বা লাগতো না। চাইলে ওনারা আগের সপ্তাহতেই করে দিতে পারতো, কিন্তু আপনারা জানেন আগের সপ্তাহে আমি একটা কথা বলেছিলাম যে মেনশন করিয়ে একটা প্রসঙ্গ কোর্টে কিছু সংখ্যাতত্ত্ব সংযোজনের একটা প্রচেষ্টা ছিল স্কুল সার্ভিস কমিশনের, এবং এস.এন. মুখার্জি মহাশয় তার উক্তিটা কিন্তু জাজমেন্ট কপিতে উল্লেখ নেই, যেটা একজন সিনিয়র আইনজীবী হিসাবে তার থাকা উচিত, কারণ পরবর্তীতে যদি এই মামলা সুপ্রিম কোর্টে যায় তখন কিন্তু সেই অর্ডার কপিটাকে দেখা হবে। যখন অর্ডার কপিটা দেখা হবে তখন সেখানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কোন আইনজীবী প্রেজেন্ট ছিলেন এবং কি আর্গুমেন্ট করেছিলেন সেটা থাকাটা জরুরি, অনেকাংশেই প্রয়োজন পড়ে। তাই সেই ইস্যুটাকে সামনে রেখেই মেনশন করিয়ে বেশ কিছু সংখ্যা তত্ত্ব কারেকশনের একটা কারেকশন করার একটা প্রসঙ্গ ছিল, যেটা বিচারপতিরা মেনশন নেননি, অর্থাৎ জাজমেন্ট দিয়ে দিয়েছেন। সুতরাং এই বিষয়ে তিনি আর নতুন করে কিছু দেখবেন না। সেই জায়গায় বলতে পারি যে প্যানেল হয়তো আরো 2-1 দিন আগেই চলে আসতে পারত। প্যানেল রিকাস্ট করে প্রকাশ করা এটা হয়তো 1-2 দিনের কাজ, কিন্তু এই কাজটার জন্য একটু পিছিয়ে গেছে, যার জন্য আমরা এই সপ্তাহটাকে আমাদের কাছে অবগত করানো হয়েছে। আমি মূলত জানতে চাইলে পরিষ্কার বলেন যে এই সপ্তাহে খুব সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার উনি চেষ্টা করছেন, তবে এই সপ্তাহে আশা করি আমরা প্যানেল পেয়ে যাব। এবং প্যানেলের পর যে কাজটা হবে সেটা হলো নোটিশ, এই কাউন্সেলিং রিলেটেড নোটিশ, সেই কাউন্সেলিং রিলেটেড নোটিশটাও কিন্তু প্যানেল প্রকাশের পর এসে যাবে। এবং নোটিশ করার পর আমরা জানি 7 দিন থেকে 10 দিন পর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। প্যানেল প্রকাশের পরই উনি তোড়জোড় শুরু করবেন কাউন্সেলিং প্রক্রিয়াটাকে শুরু করার জন্য। খুব সম্ভবত আশা করি পুজোর আগে কাউন্সেলিং এর একটা ধাপ অন্তত কিছুটা
এগিয়ে নিতে পারবেন। এটা স্কুল সার্ভিস কমিশন আশা করে বা চেষ্টা করছেন, এমনটাই এখনো পর্যন্ত খবর, এখনো পর্যন্ত যতটুকু জেনেছি। তারপর পরবর্তী প্রক্রিয়া যেমনভাবে কাউন্সেলিং হয় তেমনভাবে কাউন্সেলিং চলতে থাকবে। আর মূলত জয়েনিং স্কুল দেবে, তাই উনি রিকমেন্ডেশন ইস্যু করার পর সেই রিকমেন্ডেশন লেটারগুলোকে বেশ কয়েকটা জায়গায় ফরওয়ার্ড করতে হয়, যেমন ডিআইকে পাঠাতে হয়, তারপরে আপনার স্কুলকে পাঠাতে হয়, তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠাতে হয়, এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠাতে হয়। এই বিভিন্ন জায়গায় কপি ফরওয়ার্ড করার পর মূলত আমাদের জয়েনিং লেটার ইস্যু নিয়ে নোটিশ আসবে। এই হলো একটা বিষয়। দ্বিতীয় কথা হলো যে জয়েনিং কবে নাগাদ হতে পারে। দেখুন, এইটা সব থেকে বড় কথা হলো জয়েনিং কবে নাগাদ হতে পারে। কাউন্সিলিং করার পর একটা ক্যান্ডিডেটকে যদি মনে করে জয়েনিং লেটার দেওয়া হবে বা জয়েনিং করানো হবে, তাহলে তার জন্য একটা স্পিড পোস্ট এবং তার যে নির্দিষ্ট সময়, সেই সময়টাই যথেষ্ট, অর্থাৎ 10 দিন, 7 থেকে 10 দিন, যদি এটা সদিচ্ছা দেখায়। আর যদি তা না হয় তাহলে হয়তো একটু লেন্দি হবে। তবে যাই হোক, নিয়োগ প্রক্রিয়া এগোবে, নিয়োগ প্রক্রিয়া পাবো বা নিয়োগ পাবো, এতটুকু দায়িত্ব নিয়ে বা নিশ্চিত হয়েই বলতে পারি। এবার প্রসঙ্গ আসি যে সুপ্রিম কোর্ট। অনেকেই এই বিষয়টা নিয়ে ভীত সন্ত্রস্ত। কালকে অনেকে প্রশ্ন করেছে, দাদা সুপ্রিম কোর্ট কি হতে পারে বা সুপ্রিম কোর্ট হলে কি এই নিয়োগ প্রক্রিয়া আটকে যেতে পারে, এবং সুপ্রিম কোর্টে কারা কারা মামলা পার্টি হচ্ছে বা হতে পারে, এবং কি করলে ঠিক নিয়োগ প্রক্রিয়াটা লাভবান হবে এবং নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, 3টে টপিকের উপর মূলত আর্গুমেন্ট ছিল, 3টে বিষয় নিয়ে। একটা ভ্যাকেন্সি, একটা রিজার্ভেশন, আর একটা হলো ওএমআর ইস্যু। ওএমআর ইস্যু ব্যতীত রিজার্ভেশন এবং ভ্যাকেন্সি, এই দুটো ইস্যু কিন্তু হাইকোর্টেই টেকেনি। অর্থাৎ সুপ্রিম কোর্টে, আমি বারবার বলছি, ভ্যাকেন্সি বাড়ানো, ভ্যাকেন্সি আপডেটেশন, এটার জন্য কোর্ট একমাত্র পথ নয় বা কোর্ট কোনো পথই নয়। কারণ কোর্ট আলটিমেট বলে দিতে আমাকে পারে না যে আপনার বাড়ির একটা অনুষ্ঠানে আপনি 5,000 লোক আরো নেন, দিয়ে খাওয়ান। এটা কোর্ট বলে দিতে পারে না। আপনি যত বড় সিনিয়র আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন, এই একটা ফিডব্যাকই আসবে। আর মূলত এইটাকে দেখিয়ে কিছুজন অর্থ পিপাসু, তারা অর্থ উপার্জনের ধান্দায় বা রাস্তায় নামার চেষ্টা করছে। পরিষ্কার কথা বলছি, ভ্যাকেন্সি ইস্যুতে একটা ওয়ার্ড হাইকোর্ট তাদের জাজমেন্ট কপিতে উল্লেখ করেননি, কারণ প্রাসঙ্গিকতা নেই। আইনিভাবে যদি আমি বলতে যাই, তাহলে আইনি প্রাসঙ্গিকতা নেই যে ভ্যাকেন্সি জোর করে কোর্টের উপর দায় দিয়ে কোর্ট আমাকে 10,000 আদায় করে দেবে। এটা ওয়ে নয়, এটা রাস্তা নয়। আপনি বড় বড় অ্যাডভোকেটদের সঙ্গে পরামর্শ নিন, অ্যাকচুয়াল লিগ্যাল পয়েন্টে বা ল পয়েন্টে আর্গুমেন্ট করার জন্য বলুন, ল পয়েন্টে কথা বলুন, দেখবেন এটা কোনো সলিউশনের রাস্তা নয়। এই একটা বিষয়। তাহলে এই টপিকে বা এই ইস্যুটা নিয়ে যদি কেউ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, আমি মনে করি 2 সেকেন্ড সময় লাগবে না, এই মামলা দাঁড়াবে না। স্টে আসা তো দূরের কথা। দ্বিতীয় প্রসঙ্গ হলো রিজার্ভেশন রুল, যেটা একটু আগে আমি বলছিলাম যে পৃথিবীর অষ্টম আশ্চর্য। যখন আমরা শুনছিলাম তখন এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছিল আমাদের কাছে। আমি বারবার এটা বলার চেষ্টা করেছি যে এটা রিজার্ভেশন রুলস নয়, যেটা বলা হচ্ছে, যেটা কোর্টের সামনে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে, সেটা শুধুমাত্র এক শ্রেণীর চাকরি প্রার্থীদেরকে কোনো রকম ভাবে বেনিফিশিয়ারি করা যায় কিনা তার একটা অপচেষ্টা মাত্র। যদি লিগ্যাল পয়েন্টে বলতে যাই, ইন্দিরা সাহানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ছোট্ট ছোট্ট ওয়ার্ডের ব্যাখ্যা দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছিলেন আইনজীবীরা, এটা শুধুমাত্র কোর্টে সময় কাটানো ছাড়া আর কিছু নয়। প্রকৃত ইন্দিরা সাহানি যদি আমরা স্টাডি করতে যাই, তাহলে আলটিমেট যে নির্যশটা বেরোবে, সেই নির্যশ অনুপাতেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই প্যানেলটা অন্তত করেছে। সুতরাং এটা যদি, এবং আমি মনে করি বড় বড় অ্যাডভোকেট এই আর্গুমেন্টটাকে নিয়ে বড় কোনো অ্যাডভোকেট দাঁড়িয়ে এই রিজার্ভেশন ইস্যুতে অন্তত আর্গুমেন্ট করবেই না। তার কারণ একটাই, যে সুপ্রিম কোর্টের বড় বড় আইনজীবীরাও
এর নৈপথ্যে অ্যাকচুয়াল আইনটা কি সেটা বোঝেন। আর সুপ্রিম কোর্ট কোনো ভাটানোর জায়গা নয়। অনেকাংশে লোয়ার কোর্টগুলো কি হয়, মানে লোয়ার কোর্টগুলো নিজের মতো করে অনেক সময় মানে অনেকাংশেই বলি আমরা যে শুনতে বাধ্য হয়, কিন্তু সুপ্রিম কোর্ট কারো দ্বারস্থ নয়, সুপ্রিম কোর্ট কারো তত্ত্বাবধানে চলে না। সুতরাং ওখানে গিয়ে লিগাল পয়েন্টের বাইরে আপনাকে একটা কথাও শুনবে না। তৃতীয় ইস্যু হলো ওএমআর ইস্যু। এবার এইটা হলো সব থেকে ভাইটাল, এই ওএমআর ইস্যুটা হলো সব থেকে ভাইটাল। এবার ওএমআর ইস্যুটা যদি আমি বলতে যাই, তাহলে যে 633 আমরা বলছি সেই 633কে কিন্তু 633-এর গণ্ডিতে কিন্তু বিচারপতিরা আর রাখেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন রিঅ্যাসেসমেন্ট করলেন এবং তার রিঅ্যাসেসমেন্ট করার পর প্রথমে যে এফিডেভিট সাবমিট করলেন সেখানে 1463 জনের নাম উল্লেখ করলেন, 63 জনের কথা বললেন। পরবর্তীতে প্রিজাম্পশন করে আবার সেখান থেকে কিছু ক্যান্ডিডেটকে ফিরিয়ে নিলেন, তারপর আবার কিছু জনকে বাদ রেখে দিলেন। এই যে অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট, এই রিঅ্যাসেসমেন্ট তত্ত্বটাকেই যদি আমি ভুল বলি, তাহলে 1400 জনের মধ্যে দুটো যে ভাগ হয়ে যাচ্ছে সেই দুটো ভাগের আর কোনো দরকার পড়ে না। অর্থাৎ এরা একটা অংশেই পড়ছে, 1463 জন একটা পার্টের মধ্যেই পড়ছেন। এখানে অনেকে হয়তো বলতে পারেন যে দাদা আমাদেরকে তো স্কুল সার্ভিস কমিশন ফিরিয়ে নিয়েছিল। তো ফিরিয়ে যে নিয়েছিল সেটা তো প্রিজাম্পশন করে, এই প্রিজাম্পশন, রিঅ্যাসেসমেন্ট এই তত্ত্বগুলাকেই তো ভুল প্রমাণ করে দিয়েছেন বিচারপতিরা অর্ডারের মাধ্যমে। সুতরাং এই সব ক্যান্ডিডেটকে, 1463 জন ক্যান্ডিডেটকে একটা গণ্ডির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবং এই 1463 জন পরবর্তীতে যা কিছু হবে, যা অর্ডার হবে, যা হিয়ারিং হবে, এই 1463 অনুপাতে হবে, 1463 জন নিয়ে হবে। এখানে কিন্তু আর ওই ডিভাইডেশনটা রইল না। এই ডিভাইডেশনটা যেহেতু স্কুল সার্ভিস কমিশন পার্ট পার্ট করে দেয়নি, যেমন ধরুন আমি বলতে পারি যাদের নাম্বার কমে গেছিল যাওয়ার পর, মানে এখানে তো ওএমআর সমস্যা 4-5 রকম ভাবে আছে, যেটা এর আগে আমি অনেকবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই 4-5 রকমের মধ্যে কে কোন পার্টের মধ্যে পড়ছে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে তাদের মেধা তালিকা বা তাদের তালিকা আকারে দেয়নি। তাই বিচারপতিরা এই পার্টগুলোকে আলাদা আলাদা করেননি, পুরোটাকে একটা অংশ করে জুড়ে দিয়ে ছেড়ে দিয়েছেন। তাহলে যা কিছু হবে অর্ডার, হিয়ারিং এই 1463-র উপর হবে। শুধুমাত্র 633 হবে তা কিন্তু নয়, কারণ 633-এর প্রসঙ্গটা আর রইল না। এবার একটা বিষয় আপনাদেরকে বলি, যে সুপ্রিম কোর্টে যদি মামলা হয় তাহলে এই 1463 ইস্যু এবং কমিশনের যে দুটো এফিডেভিট রয়েছে, ফার্স্ট এফিডেভিট 1463, সেকেন্ড এফিডেভিট যে তাদের মধ্যে থেকে আমি এতজনকে নিয়ে নিলাম, বাকি এতজন রইল, এই যে সেকেন্ড এফিডেভিট। তো এই সেকেন্ড এফিডেভিট, ফার্স্ট এফিডেভিট, এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তির যে এফিডেভিটগুলো আছে সেটা নিয়েই মূলত সুপ্রিম কোর্টে ব্রিফ হতে পারে বা হওয়ার একটা জায়গা আছে। এই জায়গা থেকেই হয়তো আর্গুমেন্টটা আসবে বা আসতে পারে। বাকি যে দুটো আর্গুমেন্ট আছে, ভ্যাকেন্সি এবং রিজার্ভেশন, যেখান থেকে আর কোনো তত্ত্ব রইল না। আর আমি মনে করি এই 1463 ওএমআর রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুটাকে সামনে নিয়ে এসে যে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা স্টে হয়ে যাবে, এমনটা আমার, মানে আমি যতটুকু জানি আইন সংক্রান্ত বিষয়ে বা যতটুকু আইনজীবীদের সঙ্গে কথা বলে জেনেছি, তাতে এই বিষয়টা অন্তত স্টে পড়বে বলে আমার মনে হয় না। অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন, একদম দায়িত্ব নিয়ে বলছি যে স্টে পড়ার জায়গা আপার প্রাইমারিতে সুপ্রিম কোর্টে নেই বললেই চলে। এবার প্রশ্ন হলো ক্যাভিয়েট, তাহলে কোনো এই যে যারা সুপ্রিম কোর্ট যাবে বলছে তারা সুপ্রিম কোর্ট গিয়ে যেন একপাক্ষিক হিয়ারিং করে যেন টোটাল ইস্যুটাকে মানে বিগড়ে না যায় বা পুরোপুরিভাবে স্টে না হয়, যার কারণে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আজকের দিনে দাঁড়িয়ে ক্যাভিয়েট ফাইল করছেন। এবং ক্যাভিয়েট ফাইল করছেন শুধু তাই নয়, আরো একটা ইন্টারেস্টিং ভাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকগুলো ক্যাভিয়েট ফাইল হচ্ছে। আমি বাকি বিষয়টা ওপেন
চ্যানেলে বলতে চাইলাম না, এতটুকু জানিয়ে রাখলাম, শুধু একটা ক্যাভিয়েট হচ্ছে না, অনেকগুলো ক্যাভিয়েট হচ্ছে, বাকিটা আর বলছি না। এই একটা বিষয়। এবার প্রসঙ্গ আসি যে মামলায় কারা কারা পার্টি হচ্ছেন বা হতে পারেন। যারা এর আগে ডিভিশন বেঞ্চের মামলার পার্টি ছিলেন তারা মামলার পার্টি হতে পারেন। বাকি যারা ডিভিশন বেঞ্চে পার্টি হতে চাইছেন বা হবেন ভাবছেন, তারা আদৌ এই মামলার পার্টি হতে পারবেন না। পারবেন না শুধু তাই নয়, আপনারা পার্টি হতে পারবেন, কিন্তু আপনাকে পার্টি হতে গেলে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ নিতে হবে যে আমি মাই লর্ড ডিভিশন বেঞ্চে পার্টি ছিলাম না, কিন্তু এই মামলায় আমি সাফার করছি, তাই আমি নতুন করে পার্টি হতে চাইছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যারা নতুনভাবে ব্যবসায়িক স্টাইলে, যাকে বলি একদম কর্পোরেট স্টাইলে ভাবছেন যে সাধারণ চাকরি প্রার্থী, হাজার হাজার চাকরি প্রার্থীদেরকে বিভ্রান্ত করে ইম্প্যানেল ক্যান্ডিডেট চলে আসুন, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট চলে আসুন, এই যে ব্যবসায়িক একটা মানসিকতা নিয়েছেন, তাদের আলটিমেট কোনো কাজ নেই। একদম দায়িত্ব নিয়ে বলছি, আলটিমেট কোনো কাজ নেই। যারা মামলায় এর আগে, সাপোজ ধরুন আমাদের একটা ক্যান ছিল, যেখানে আমি ছিলাম, অতনু ছিল, সুশান্ত ছিল, আরো অনেকেই ছিল। এইটা হলো এই অ্যাঙ্গেল থেকে বা এই উইংস থেকে আমরা যদি একটা পার্টি অ্যাড হওয়ার পর আমরা যদি একটা অ্যাডভোকেট রেখে, যেভাবে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে আমরা বারংবার বলেছি যে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা বঞ্চিত, এই কথাটা যদি বলতে পারি তবেই কোনো কাজ হওয়া সম্ভব। বাকি আর যদি মনে করি যে হাজার হাজার চাকরি প্রার্থী আছেন, হাজার হাজার এমপ্যানেল ক্যান্ডিডেট, আপনারা চলে আসুন, আমি মামলা করব, এইগুলো হলো সব সে কর্পোরেট স্টাইলে সে বিড়ালকে মাছ আগলাতে দেওয়ার মতো গল্প। আমি আজকে এই রিলেটেড একটা পোস্টও করেছি। তো এর কোনো কাজ নেই। বড় বড় আইনজীবী দেখবেন নেমে গিয়ে বলবেন যে আমি এবার রাস্তায় নামছি, আমি উকালতির ময়দানে নামছি। উকালতির বোঝে না, আগে বাংলাটা শিখে আসতে বলুন তাদেরকে। ভালো করে একটু বাংলা 15 মিনিট 20 মিনিট ভালো করে বাংলা বলবে, সেই বাংলাটা ভালো করে আগে শিখে আসতে বলুন, পরে না আইন শেখাবেন লোককে। এই হলো টোটাল স্ট্রাকচার। সুতরাং কোনো ধান্দাবাজির চক্করে পড়বেন না। একদম পরিষ্কার বলছি, কি ডাক পাওয়া ক্যান্ডিডেট কি ডাক না পাওয়া ক্যান্ডিডেট, কি এমপ্যানেল কি ওয়েট লিস্টেড, কোনো ধান্দাবাজির চক্করে পড়বেন না। একমাত্র যারা এই মামলার পার্টি ছিলেন, মনে হচ্ছে, যদি সাপোজ ধরেন আমি একজন এমপ্যানেল ক্যান্ডিডেট, যদি আমার নিয়োগ আটকানোর জন্য কেউ কোর্টে যায় আর আমাকে যদি একান্তই কোর্টে যেতে হয়, তাহলে হাজার হাজার ক্যান্ডিডেটদেরকে নিয়ে যেতে হবে কোর্টে? না, দরকার নেই। একটা অংশ 100, 200, 50, 10, 20 একটা অংশ যাওয়ার পর সেই মামলাটাকে তিনি যেহেতু 14,000, 13,000 চাকরি প্রার্থীর প্রতিনিধিত্ব করছেন, তাদের পক্ষ থেকে একটা অ্যাডভোকেট এনাফ, দরকার নেই আর। 1, 2, যদি এই মামলায় পার্টি একান্তই হতে চান, কেউ যদি হতে চান, তাহলে পার্টি হওয়া উচিত বলে আমি মনে করি যারা পরে ইনক্লুশন হলেন কোর্ট অর্ডারে। কারণ মূল অভিযুক্ত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, খারাপ লাগবে আমার কথাটা শুনতে, কিন্তু মূল অভিযুক্ত কিন্তু আপনারা। স্কুল সার্ভিস কমিশনের যে দুটো এফিডেভিট, সেই এফিডেভিট নিয়ে প্রশ্ন কিন্তু বিরোধীরা শুধুমাত্র কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করিয়েই করতে চাইবেন। অর্থাৎ ওই 1400 সামথিং ক্যান্ডিডেটদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েই করতে চাইবেন। সুতরাং আপনারা যদি একটা ছাতার তলায় আসেন এবং আপনারা একটা অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে তাদের বিষয়টা দেখভাল করেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য উপকার। তাহলে একদিকে গেল যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, তারা কি করবে না করবে জানি না। সাকসেসফুল ক্যান্ডিডেটদের মধ্যে আমি ভাগ যদিও করতে চাইছি না, তা সত্ত্বেও বলছি, একান্ত যদি কারো নিজেকে বঞ্চিত পরবর্তীতে যেন না হতে হয়, তার জন্য একটা সেফটি গার্ড যদি মনে করেন রাখবো, তাহলে যারা পরে ইনক্লুশন হলেন তারা সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে, যেমন হাইকোর্টে অ্যাডভোকেট ছিল, সান্যালবাবু যেমন আর্গুমেন্ট করেছেন তাদের পক্ষে, ওই রকম বা অন্যান্য আইনজীবী আর্গুমেন্ট করেছেন, রিঅ্যাসেসমেন্ট করা যাবে না বলে সান্যালবাবু আর্গুমেন্ট করেছেন, অ্যাডভোকেট
বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম আর্গুমেন্ট করেছেন, এই যে আইনজীবীরা আর্গুমেন্ট করেছেন, রিঅ্যাসেসমেন্ট করা যাবে না বলে, এই রকম আপনাদের পক্ষ থেকে একটা ভালো অ্যাডভোকেট আপনারা দিতে পারেন। যেমন আমাদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, আপনাদের পক্ষ থেকে একজন আইনজীবী থাকলো, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী থাকলো, বিরোধীরা যাকে ইচ্ছা রাখবে, যা ইচ্ছা করবে। এইটা হলো সঠিক লড়াইয়ের রাস্তা। বাকি 14,052 যে ক্যান্ডিডেটের কথা উল্লেখ আছে, এম্প্যানেল করতে হবে, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা আছে সবাইকে চাকরি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, যে কোর্টের পারিভাষিক শব্দগুলো আপনারা বুঝেছেন, তা নিয়ে আগে ভ্যাকেন্সি নিরিখে কাউন্সেলিং, এম্প্যানেল কাউন্সেলিং, জয়েনিং হোক, পরবর্তীতে রাস্তার লড়াই ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে নিয়ে আমরা লড়ে নেব।